ব্রাজিলের ম্যাচ কেন ড্র হলো এবং এর পেছনে ডরিভালের কি কৌশল ছিল, কোন খেলোয়াড়ের পারফরমেন্স কেমন এবং ডরিভাল ব্রাজিলকে কিভাবে এক সুতোয় গাঁথবেন সেই ব্যাপারেই আগ্রহ ভক্তদের। সেজন্যই ব্রাজিল দলের বিস্তারিত আলোচনা করলাম। প্রথমেই কোচের কথা বলি। ডরিভাল জুনিয়রের ক্যারিয়ারের দিকে তাকালে দেখা যায় তার ট্যাকটিক্স মেইনলি মিডফিল্ড বেস। তিনি মিডফিল্ড ডমিনেট করে ওয়াইডে অ্যাটাক করে থাকেন। এতে করে ব্যাক থ্রি খেলানো লাগলেও তিনি অতীত ইতিহাসে যেমন খেলিয়েছেন আবার 2 সেন্টার ফরওয়ার্ডও রেখেছেন। ডরিভাল জুনিয়র প্রথমত একজন নতুন কোচ। তিনি সবেমাত্র পরিচালনা করেছেন 5টি ম্যাচ। ডমিনেটেড একটা টিম দাঁড় করাতে গেলেও যেখানে মিনিমাম 15 থেকে 20টা ম্যাচে রেগুলার একাদশ খেলিয়ে বন্ডিং ক্রিয়েট করে টিম কম্বিনেশন তৈরি করা লাগে, সেখানে মাত্র 4 ম্যাচ খেলানো একদম সদ্য নতুন প্লেয়ার নিয়ে কোনো টুর্নামেন্ট জয় করার স্বপ্ন দেখা একজন ফুটবল ফ্যান হিসেবে বোকামি ছাড়া আর কিছু নয়। কিন্তু দলটা যখন ব্রাজিল, তখন সাপোর্টার হিসেবে আশা অনেক বেশি থাকবে টিম ম্যানেজমেন্ট সহ প্লেয়ার্সদের প্রতি। মাথায় রাখা উচিত যে ফুটবলে আবেগের বাইরেও অনেক সমীকরণ হিসাব করতে হয়। চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকেই দেখুন ট্রফি খরা কাটাতে কত বছর অপেক্ষা করতে হয়েছে ইতিহাসের সেরা প্লেয়ার নিয়েও। মাস্টারমাইন্ড কোচ গার্দিওলা এক চ্যাম্পিয়ন্স লিগ জেতাতে কত বছর সময় লাগিয়ে দিল, কত কারি টাকা খরচ করলো। ইংল্যান্ড জেনারেশন ট্যালেন্ট নিয়ে এসে সাউথ গেটের কারণে ধরা খাচ্ছে বারবার। তাই কোচকে সময় দিতে হবে। কোচের প্ল্যান প্রসঙ্গ। প্রতিটা কোচের নিজস্ব কিছু পছন্দের অটো চয়েস প্রোফাইল থাকে। ন্যাশনালে যেহেতু ক্লাবের মতো অনেক বেশি ম্যাচে খেলার সুযোগ থাকে না, কিংবা স্ট্যাবলিশড প্লেয়ার যখন তখন নেওয়া যায় না, তাই প্রতিটা কোচেই বাহ্যিক দৃষ্টিতে স্বজনপ্রীতি মনে হলেও নিজের স্বাচ্ছন্দ্যের জায়গা থেকে বের হয়ে আসতে চান না। অন্য দলের দিকে তাকালে ফর্মে থেকেও দলে ডাক পায় না, কিংবা বেঞ্চে বসে থাকে অনেক প্লেয়ার। তখন ফ্যান হিসেবে আমরা গলা ফাটালেও আদতে কোচ তার জায়গায় ঠিকই থাকেন। হয়তো সেই প্লেয়ার ক্লিক না করলে আমরা আলোচনা করি, কিন্তু কোচ তার গেম প্ল্যান অনুযায়ী প্লেয়ারকে কল করে থাকেন। ডরিভালের মিডফিল্ড বেসড ট্যাকটিক্সে আজকের ম্যাচে প্রপার ডিস্ট্রয়ার না থাকায় গুইমারেজ আর গোমেজকে ডাবল পেভড খেলিয়েছে। আরানাকে ওভারল্যাপ করতে দিয়ে মিডফিল্ডে যেমন কন্ট্রোল বাড়িয়েছে, আবার গোমেজকে একটু নিচে খেলিয়ে ডিফেন্সিভ সেফ ঠিক রেখেছে। রদ্রিগো ছেলেটাকে নিয়ে আসলে লিজেন্ডরাও আশা করে। 10 নম্বর জার্সি কেন দিয়েছে তার প্রমাণ দিয়েছে সে আজ। নাম্বার 10 হলে সে যে কতটা ইফেক্টিভ ব্রাজিল টিমের জন্য সেটা সুস্পষ্ট। সাভিও খেলেছে টপ নচ, তাকে এভাবেই সাবে খেলিয়ে আরও পরিপক্ক করুন। মার্টিনেল্লি, অ্যান্ড্রিক, তারা যেটুকু সময় খেলেছে তাদের জায়গা থেকে খারাপ বলা যাবে না। ভেনি পেলে, ভেনির জাতীয় দলে এমন পারফরমেন্সের পেছনে কারণ ব্রাজিল স্লো বিল্ড আপ খেলে। ভেনির মতো স্পিডি উইঙ্গাররা এই স্লো বিল্ড আপে কার্যকরী হয় না। কাউন্টার অ্যাটাকে 1 ভার্সেস 1 অবস্থায় ভিনি কত ভয়ঙ্কর মাদ্রিদে সেটা দেখলেই বোঝা যায়। মাদ্রিদের ভিনি এত ভালো হওয়ার কারণ মাদ্রিদের স্লো বিল্ড আপে ভিনি নিষ্প্রভ থাকে। তখন ক্রুসের রাইটে কারভাহাল ভলভার্দের দিকে মেক শিফট করে এবং কাউন্টার ভিনি কেন্দ্রিক সাইটে। ব্রাজিলে সেটা না করা অবধি ভিনি এমনই থাকবে। এরকম প্রোফাইলের প্লেয়ার রাশফোর্ড, মুদ্রিক ইত্যাদি। ডরিভালের প্ল্যান ঠিকই ছিল, কিন্তু লো ব্লকে একজন নাম্বার 9 যে কতটা গুরুত্বপূর্ণ আজ বোঝা গেছে। লো ব্লকে ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স দেখানোর মতো কেউ নেই। বক্সে ক্রসে গোল আদায় করতে হয়, যেটা ব্রাজিলে মিসিং। তবে যে কয়টা সুযোগ পেয়েছে সেগুলো ফিনিশিং ভালো করতে না পারলে আসলে এই কোপার আশা বাদ দিয়ে 26-এর চিন্তা করা উচিত। কোপার ফিজিক্যালি টিমের এগেনস্টে 2 থেকে 3টা সুযোগ আসে, সেগুলোকেই গোলে কনভার্ট করতে হয়। ম্যাচ ড্র হয়েছে ঠিকই, কিন্তু সবচেয়ে পজিটিভ বিষয় ডিফেন্সিভ সলিডিটি বৃদ্ধি পাচ্ছে, মিডফিল্ড কন্ট্রোল করার সক্ষমতা বৃদ্ধি পাচ্ছে। পরিশেষে একটাই কথা, অ্যাটাক গোল করায়, কিন্তু ডিফেন্স টুর্নামেন্ট জিতায়।